তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দাবিতে উত্তরবঙ্গে পদযাত্রা শুরু। ভারতের বিরুদ্ধে অসম চুক্তির মাধ্যমে একতরফা সুবিধা নেওয়ার অভিযোগ। বাংলাদেশ ভারত সম্পর্ক নির্দিষ্ট সরকার কেন্দ্রিক হওয়া উচিত নয়, দ্য হিন্দুকে পররাষ্ট্র উপদেষ্টা। এপ্রিলে মোদি ইউনুস বৈঠকের সম্ভাবনা। স্বৈরাচারের দোসররা সংগঠিত হচ্ছে, ডিসিদের সতর্ক থাকার নির্দেশ সরকারের। যুব সমাজের জন্য মিলিটারি প্রশিক্ষণের প্রস্তাব। এবং সাবেক 12 মন্ত্রী সহ 16 জনকে ট্রাইব্যুনালে হাজির। গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে 20 এপ্রিলের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায়ে তিস্তা সড়ক সেতু লালমনিরহাট প্রান্ত থেকে পদযাত্রা শুরু হয়েছে। শেষ হবে রংপুরের কাউনিয়া বাজারে গিয়ে। পদযাত্রা পূর্ব সমাবেশে বক্তারা ভারতের বিরুদ্ধে অসম চুক্তির মাধ্যমে একতরফা সুবিধা নেয়ার অভিযোগ করেন। আরও জানাচ্ছেন তাহসিন তারিন। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে লাখো মানুষের 48 ঘন্টার অবস্থান কর্মসূচি চলছে লালমনিরহাট সদর, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি, রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া, কুড়িগ্রামের রাজারহাট ও উলিপুর, নীলফামারীর ডিমলা এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জড়ো হয়েছেন লাখো মানুষ। 2 দিনব্যাপী লাগাতার কর্মসূচির দ্বিতীয় দিনের পদযাত্রা উদ্বোধন করেন আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। পদযাত্রায় তিস্তা নদী পাড়ের লাখো মানুষের সাথে অংশ নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতাসহ অন্যান্য কর্মীরা। 2 দিনের কর্মসূচিতে পদযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা, রংপুর অঞ্চলের বিভিন্ন ঐতিহ্যবাহী খেলার আয়োজন করে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। এই সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কর্মসূচিতে আসা লোকজন। ভারত যদি আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে চায়, জনগণের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। এই অঞ্চলের মানুষের আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে অতি সত্ত্বর অবিলম্বে চুক্তি স্বাক্ষর করে আমাদের পানির ব্যবস্থা করে দিতে হবে। হাজার হাজার একর জমি আমাদের নদীতে ভাঙিয়ে চুরিয়া ভেনিস হয়ে গেছে। আমরা বাড়ি ভাঙতে ভাঙতে ঐতিহ্য হয়ে গেছে। তিস্তার না হওয়া পর্যন্ত আমি ঘরে ফিরে যাব না। আমরা যতক্ষণ না পর্যন্ত এখানকার কার্যক্রম শেষ হবে না, অতক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাব না। এখন পানির দরকার, এখন পানি নাই। যে সময় পানি লাগে না, বর্ষার জন্য পানি ছাড়ে, পানি এসে সব বিলীন করে যায়। এই কারণে এর জন্য 7 দিন, 8 দিন, 10 দিন আমাদেরকে রাস্তায় অবরোধ করতে হবে, তাও আমরা করব। কারণ আমাদের এটি ন্যায্য অধিকার, এটি আমাদেরকে বঞ্চিত করেছে বিগত সরকার। সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমাপনী বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। জাগো বাহে তিস্তা বাঁচাই আন্দোলনের সবশেষ পরিস্থিতি জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন খান। সুমন, তিস্তা নদীর রক্ষা আন্দোলনের দ্বিতীয় দিনের কি কর্মসূচি পালন করা হচ্ছে আমাদের জানাবেন। বলছিলেন যে দ্বিতীয় দিন চলছে আজকে, কিন্তু অবস্থান কর্মসূচির সেই দ্বিতীয় দিন আজ। 48 ঘন্টা কর্ম বিরতির অবস্থান কর্মসূচি যে রয়েছে সেটি কিন্তু আজকে দ্বিতীয় দিন। 24 ঘন্টা অতিবাহিত হয়েছে। আজকে কিন্তু একটি বিশাল র্যালি কিছুক্ষণ আগে বের হয়ে গেছে, প্রায় লাখো মানুষের র্যালি। কিন্তু তিস্তা রেল সেতু থেকে শুরু করে বিভিন্ন যে 11টি পয়েন্টে কিন্তু একযোগে কিন্তু র্যালি শুরু হয়েছে। র্যালি ইতিমধ্যে বের হয়ে গেছে, আমরা দেখেছি। কিন্তু তারা কিন্তু ওই স্লোগানে আসছে যে তিস্তা বাঁচাও আন্দোলন নিয়েই কিন্তু তিস্তা সমাবেশ, বিভিন্ন ভাবে স্লোগান দিচ্ছে এবং তিস্তার পানির তিস্তা মেগা পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কিন্তু আজকে এই পথ র্যালি শুরু করেছে। আমি একটি বিষয় জানিয়ে রাখি যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং মেগা পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কিন্তু তিস্তা পাড়ের মানুষ সহ সাধারণ মানুষরা কিন্তু ফুঁসে উঠেছে। তারা বারবার কিন্তু একটি কথা বলছে যে এই বাস্তবায়ন দাবি, এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি না মানা পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। তারা এই চায় যে তিস্তা কোনো ত্রাণ চায় না, তিস্তা পাড়ের মানুষ চায় তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নের দাবি। আমি এখানকার যে সমন্বয়কের সঙ্গে কথা বলেছি তিস্তা বাঁচাও আন্দোলনে, তিনি বলেছেন যে আজকের যে দ্বিতীয় দিনের যে
কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচির মধ্যে রয়েছে যে আজকে যে প্রথমে হচ্ছে র্যালি শুরু হয়ে গেছে, এরপর কিন্তু দুপুর 2টায় কিন্তু বিএনপির যে কেন্দ্রীয় কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ইনি কিন্তু 2টায় বক্তব্য রাখবেন এই মঞ্চে। পাশাপাশি কিন্তু বিকেল 5টায় কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কিন্তু এই সমাবেশে কিন্তু বক্তব্য রাখবেন। তো সব মিলিয়ে কিন্তু এই তিস্তা পাড়ের মানুষ শুরু করে সর্বস্তরের মানুষ কিন্তু বারবার একটা কথাই বলছেন, তিস্তা মহাপরিকল্পনার দাবি বাস্তবায়ন করার এই অন্তর্বর্তী সরকারের কাছে একটাই দাবি জানাচ্ছেন তারা। তো আরিফ, এই ছিল লালমনিরহাট থেকে সর্বশেষ তিস্তা পাড় থেকে আমার খবর। আরিফ। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিউল করিম শফিক, কর্মসূচির বিষয়ে আপনার কাছে কি কি তথ্য আছে জানাবেন। নদীর রূপে রূপান্তরিত হয়েছে, যার কারণে তিস্তা নদীর যে অববাহিকায় তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় এবং তিস্তা মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে তিস্তা নদীর এই অববাহিকায় যে মানুষগুলো আছে তারা লাগাতার কর্মসূচি কিন্তু গতকাল থেকে শুরু করেছে। এমনকি তারা গতকাল রাতেও তারা ছিল এই তিস্তার বুকে। তারা বারবার যেটা বলার চেষ্টা করেছিল যে এখানে এই নদী ভারতের কারণে এই নদী মরে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকেরা। সকালবেলা কিন্তু পদযাত্রা শুরু হয়েছে এবং পদযাত্রা কিছুক্ষণ আগেই শেষ হয়েছে, আর এখন থেকে 10-15 কিছুক্ষণ পরেই কিন্তু প্লাকার্ড প্রদর্শন করবে। আমরা এখন আন্দোলনকারী একজন আছে, তার কাছে জানবো কেন আপনারা আন্দোলন করছেন এবং কি কি কর্মসূচি আছে। এক সময় ছিল এই তিস্তার বুকে 30 হাত পানি ছিল, সেটা 34 মাসে। আপনি এখন দেখেন সে হেঁটে পার হওয়া যাচ্ছে। এটার কারণ হলো আমাদের উজানের দেশ বিভিন্ন জায়গায় বহু বাঁধ দিয়েছে, বাঁধ দিয়ে পানি আটকাইতেছে এবং তারা তাদের কার্য সমাধান করতেছে। আমরা এদিকে রংপুর ডিভিশনের প্রায় 1.5 থেকে 2 কোটি লোক আমরা এর অসুবিধা ভোগ করতেছি এবং আমরা এর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। এই জন্য আমাদের তিস্তা পরিকল্পনা যেটা আছে, মেগা প্রজেক্ট যেটা আছে, সেইটা কিভাবে বাস্তবায়ন করা যায়, দ্রুত বাস্তবায়ন করা যায়, এই এলাকার লোকদেরকে বাঁচাতে হলে সেটা করা দরকার বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ কিন্তু একজন আন্দোলনকারী আছে, এই আন্দোলনকারী অর্থাৎ তিনিও ক্ষতিগ্রস্ত। এই তিস্তা নদীর যে অববাহিকায় তার শত শত একর জমি ছিল, কিন্তু এখন তিনি নিশ্চিহ্ন হয়ে গেছে। যাই বা হোক, আবারও এই কর্মসূচির মাধ্যমে আপনাকে বলি যে কিছুক্ষণের মাঝেই লাল কার্ড প্রদর্শন হবে, তারপর বিকেল বেলা তাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচি আছে এবং বিকেলে তারেক জিয়া ভার্চুয়ালি এই কর্মসূচিতে যোগ দিবেন। আরিফ, এই ছিল রংপুর থেকে তিস্তা নদীর যে অববাহিকার সর্বশেষ তথ্য। শফিক, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক নির্দিষ্ট সরকার কেন্দ্রিক হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আগামী এপ্রিলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে বসতে পারে বলেও জানান তিনি। শেখ হাসিনাকে ফেরাতে প্রত্যর্পণ চুক্তির বিষয়ে উপদেষ্টা বলেন, বিচারের প্রক্রিয়া চলমান রয়েছে, তারপরেই প্রত্যর্পণ আলোচনা হবে। তবে বাংলাদেশের চাওয়া ভারতে থাকাকালীন শেখ হাসিনা যেন কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য না দেন। স্বৈরাচারের দোসররা সংগঠিত হচ্ছে, এদের বিরুদ্ধে ডিসিদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষার দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। তিনি বলেন, লুট হওয়া 1400 অস্ত্র ও 2.5 লাখ গুলি উদ্ধারে অভিযান চলবে। সকালে ডিসি সম্মেলনে নির্ধারিত অধিবেশন শেষে সাংবাদিকদের আব্দুল হাফিজ বলেন, যুব সমাজের জন্য ইউনিভার্সাল মিলিটারি ট্রেনিংয়ের প্রস্তাব করা হয়েছে। যে অস্ত্র লুট হয়েছিল তার 3/4 বেশি উদ্ধার করা হয়েছে। 6 লক্ষ গুলির মধ্যে মাত্র প্রায় 2.5 লক্ষ এখনো উদ্ধার হয়নি, তার মানে উল্লেখযোগ্য সংখ্যক উদ্ধার হয়েছে। বাকিগুলো পর্যায়ক্রমে
যে চলমান যে অভিযান আছে সেগুলোর মাধ্যমে এগুলো উদ্ধার করা সম্ভবপর হবে। চলমান অভিযান যেটা আছে সেটা চলবে এবং আমাদের সকলকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। ডিসি সম্মেলনে আছেন আমাদের সহকর্মী শামীমুজ্জামান চৌধুরী, যুক্ত হব তার সঙ্গে। দর্শক দুঃখিত, আমরা সংযোগটি এই মুহূর্তে পাচ্ছি না, আমরা পরের সংবাদে চলে যাচ্ছি। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আগামী 20 এপ্রিলের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া পতিত আওয়ামী লীগ সরকারের 12 মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 16 জনের বিরুদ্ধেও তদন্ত শেষ করতে 2 মাস সময় বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এর আগে গণহত্যা মামলায় গ্রেপ্তার 16 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালে আছেন সহকর্মী রাকিবউদ্দিন পাপ্পু, যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। পাপ্পু, গণহত্যা মামলার শুনানি শেষে ট্রাইব্যুনাল কি আদেশ দিয়েছেন, বিস্তারিত জানাবেন। আজকে ট্রাইব্যুনালের প্রথম যে মামলাটি তোলা হয়েছিল সেটা আমরা জানি যে ট্রাইব্যুনালে যে 2টি মামলা হয়েছে তার ভিতর একটি মামলা একমাত্র আসামি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম যে মামলাটি ছিল তার বিরুদ্ধে তার তদন্ত রিপোর্টের অগ্রগতি কি সেই বিষয়টা জানতে চেয়েছিলেন ট্রাইব্যুনাল। তখন যে চিফ প্রসিকিউটর তিনি বলেছেন যে তাদের যে তদন্ত প্রায় শেষের দিকে, হয়তোবা আগামী মাসেই তারা হয়তোবা তদন্ত রিপোর্টের জমা দিতে পারবেন, কিন্তু তারপরে তারা 2 মাস সময় চেয়েছেন, কারণ কয়েকদিন আগেই জাতিসংঘ একটি তদন্ত রিপোর্ট দিয়েছে যেখানে বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে, যে তথ্যটা তারা আগেই বলেছিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যে এটা তারা ট্রাইব্যুনালে একজন দলিল হিসেবে, প্রমাণ দলিল হিসেবে দাখিল করতে চাচ্ছেন। তো সেই তদন্ত রিপোর্টটিও কিন্তু আপনার যোগ করবে এই তদন্ত রিপোর্টে। এছাড়া তারা বিভিন্ন ইউনিভার্সিটিতে যাচ্ছেন, সেখান থেকে বিভিন্ন তথ্য নিচ্ছেন, ভিডিও দেখছেন, সেসব তথ্য কালেক্ট করার জন্য তাদের আরেকটু সময় লাগবে বলেই তারা ট্রাইব্যুনালকে বলেছেন যে তাদেরকে আর 2 মাস সময় দেওয়ার জন্য। এবং ট্রাইব্যুনাল শুধু শেখ হাসিনা নয়, আপনারা জানেন যে পরবর্তী মামলায় ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে মামলা ছিল, সেই 46 জনের 16 জনকে আজকে হাজির করা হয়েছিল। সেই 16 জনের বিরুদ্ধেও তদন্ত রিপোর্ট এবং শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট সবগুলো মিলে আগামী 20 এপ্রিল কিন্তু জমা দিতে হবে ট্রাইব্যুনালে। কিন্তু ট্রাইব্যুনাল বারবারই বলেছে যে তারা আশা করছে যে আগামী 1 মাসের ভিতরে এটা শেষ হয়ে যাবে। কারণ ট্রাইব্যুনালের যারা বিচারপতি রয়েছেন তারা কিন্তু একটা কথা বলেছেন যে সময় আপনারা নেন, কিন্তু ন্যায্য যাতে বিচার পায়, যারা অপ্রকৃত দোষী তারা যাতে আইনের আওতায় আসে সেই ব্যবস্থা করবে এবং তদন্ত রিপোর্ট যাতে কোনো ত্রুটি না থাকে সেই দিকে নজর রাখবেন। দরকার হলে সময় বাড়িয়ে নিন, কিন্তু পারফেক্ট একটা তদন্ত রিপোর্ট যাতে দেওয়া হয় সেই বিষয়টা বারবারই কিন্তু ট্রাইব্যুনাল মনে করিয়ে দিয়েছেন প্রসিকিউটর এবং চিফ প্রসিকিউটর, এবং চিফ প্রসিকিউটর সেই কথাটাই বলেছে। আরেকটা জিনিস বলে রাখি, আজকে আসামি পক্ষের আইনজীবী হিসেবে জেডাই পান্না এখানে উপস্থিত ছিলেন। তিনি কিন্তু আমরা জানি যে আজকে সকালবেলায় একটা গুজব ছড়িয়েছিল যে জেডাই পান্না তিনি মারা গিয়েছেন। তাকে আদালত ট্রাইব্যুনাল আজকে দেখা হয়েছে, তার সাথে কথা হয়েছে, তিনি তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আসামির সাথে যে কথা বলা হয়েছে কিনা। তিনি বলেছেন যে যারা আসামি তারা অনেকেই জানেনই না তারা আসলে কোন মামলায় কে গ্রেপ্তার হচ্ছেন, কোন মামলায় কে রিমান্ডে যাচ্ছেন, এই বিষয়টা জানেন না। তারপরও যেহেতু 20 এপ্রিল তদন্ত রিপোর্ট দিবে, সেই রিপোর্ট দেখার পর তারপরে তারা পরবর্তী স্টেপগুলো নেবে। এবং পাশাপাশি আজকে 2 জন আসামির পক্ষে ট্রাইব্যুনালে জামিন আবেদন করেছেন, সেটারও শুনানি হতে পারে 20 এপ্রিল। কিন্তু চিফ প্রসিকিউটর একটা কথা বলেছেন যে এই মামলায় আসলে কারো জামিন হয় না, ঠিক আছে, তারপরে যদি কিছু হয় তাও সেটা পরবর্তীতে জানা যাবে। তো এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সর্বশেষ। পাপ্পু, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আবারও শামীমুজ্জামান চৌধুরীর কাছে চলে যাচ্ছি, তিনি আছেন ডিসি সম্মেলনে। শামীম, আজ তো সম্মেলন শেষ হচ্ছে, সকালের অধিবেশনগুলোতে কি ধরনের আলোচনা ও প্রস্তাব এসেছে জানাবেন। তৃতীয় দিন এবং শেষ দিনের সম্মেলন চলছে ওসমানী স্মৃতি মিলনায়তনে, এবং আজকে সব মিলে 14টি সেশন রয়েছে দিনব্যাপী, এবং এই 14টি সেশনে সারা দেশ থেকে 64টা জেলার যে জেলা প্রশাসক রয়েছে তাদের সঙ্গে কিন্তু সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত পদে থাকা ব্যক্তিবর্গ এবং উপদেষ্টারা তারা বিভিন্ন সেশনে অংশ নেবেন, এবং অংশ নিয়ে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু 4টি সেশন শেষ হয়েছে। শুরুতে কিন্তু প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ উদ্দিন তিনি কথা বলেছেন, এবং তিনি বলেছেন যে 5 আগস্টের পরে
এরপরে যে অস্ত্র লুট হয়েছিল সেই সব অস্ত্র এখনও উদ্ধার করা যায়নি। এছাড়া দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিন্তু জেলা প্রশাসকদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরে দ্বিতীয় সেশনে হয় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার, তিনি আমাদের সঙ্গে সেশন শেষে কথা বলেছেন। তিনি বলেছেন যে প্রাথমিক শিক্ষার এখন পর্যন্ত 85% যে বই সেটি বিভিন্ন সারা দেশে জেলা প্রশাসকদের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে। এখনও 15% বই বাকি রয়েছে, সেগুলো এই মাসের মধ্যেই দেওয়া হবে। এবং পাশাপাশি আপনি নিশ্চয়ই জানেন যে প্রাথমিক শিক্ষকদের একটি আন্দোলন চলছে এবং তারা বলছেন যে এই আন্দোলনে সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ সমর্থন এবং সহানুভূতি রয়েছে এবং হাইকোর্টের রায়ের বিপক্ষে তারা একটি আপিল করেছেন। এই আপিলের রায়ের অপেক্ষায় তারা রয়েছেন। সব মিলে এরপরে তৃতীয় সেশন হয়েছে। তৃতীয় সেশনে কিন্তু কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আইন শৃঙ্খলার সার্বিক বিষয় নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে কিন্তু অনেক উন্নয়ন হয়েছে এবং এখানে আরও উন্নতি করার সুযোগ রয়েছে। পাশাপাশি দেশব্যাপী বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তিনি তার ব্রিফিংয়ে তুলে ধরেছেন। এরপরে কিন্তু আইন উপদেষ্টা আসিফ নজরুল তার সঙ্গে জেলা প্রশাসকদের বৈঠক হয়েছে এবং এই বৈঠক শেষে তিনি গণমাধ্যমে কিছুক্ষণ আগে কিন্তু কথা বলেছেন। আইন উপদেষ্টা যেটি বলেছেন সেটি হচ্ছে যে বিগত ফ্যাসিস্ট রেজিমে জেলা প্রশাসকদের তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনে তাদেরকে ব্যবহার করা হয়েছে। মানুষের সেবা নিশ্চিতে জেলা প্রশাসকদের যে ধরনের ভূমিকা থাকা দরকার সেই ভূমিকাগুলো কিন্তু গত সরকারের আমলে কিন্তু হয়নি। তারা বলছেন যে সারা দেশে থেকে যেসব জেলা প্রশাসক আসছেন এবং তাদেরকে বিভিন্ন ধরনের মানুষের সেবা নিশ্চিতের পাশাপাশি অধিকার নিশ্চিতে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এবং এরপরে কিন্তু অ্যাটর্নি জেনারেল তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে তৃণমূলে মানুষের যেসব সেবা পাওয়া দরকার প্রশাসকদের মাধ্যমে সেই সেবাগুলো নিশ্চিত করা হবে। তো সব মিলে এখন পর্যন্ত 4টি সেশন রয়েছে, আরও 10টি সেশন কিন্তু আজকে সারাদিনে হবে। তো আমার কাছে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে এই ছিল সবশেষ তথ্য। আরিফ। শামীম, আপনাকে ধন্যবাদ। গণঅভ্যুত্থানের শেখ হাসিনার স্বৈরাচারী প্রশাসনের ক্ষমতাচ্যুতির পর 6 মাস পার হলেও বাংলাদেশের সাংবাদিকরা হুমকি ও আক্রমণের শিকার হচ্ছেন বলে দাবি করেছে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজে। সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংগঠনটি এক বিবৃতিতে বলছে, অন্তর্বর্তী সরকার সাইবার ও ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা নামে 2টি অধ্যাদেশের যে খসড়া তৈরি করেছে তা সংবাদপত্রের স্বাধীনতা ক্ষুণ্ণ করতে পারে। এছাড়া খসড়া সাইবার সুরক্ষা অধ্যাদেশে মানহানি এবং বিনা পরোয়ানায় তল্লাশি সম্পর্কিত বিতর্কিত ধারাসমূহ বাদ দিলেও কিছু বিধি সাংবাদিকদের নিশানা করতে ব্যবহার হতে পারে বলে উদ্বেগ জানিয়েছে অধিকার গোষ্ঠীগুলো। চাকরিবিধি চূড়ান্ত করতে 20 ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন মেট্রো রেল পরিচালনাকারী কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের স্থায়ী কর্মীরা। সোমবার ডিএমটিসিএল এ সরাসরি উন্মুক্ত নিয়োগের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত স্থায়ী কর্মচারীরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন না হলে 21 ফেব্রুয়ারি থেকে মেট্রো রেল সেবা বন্ধ থাকবে। 60 দিনের মধ্যে বিধিমালা প্রণয়ন করে সড়ক বিভাগে পাঠাতে সড়ক পরিবহন উপদেষ্টার নির্দেশনা 5 মাস পার হলেও তা উপেক্ষিত। এমনকি বিধিমালা না থাকায় ডিএমটিসিএল এর দেশি বিদেশি 2 শতাধিক দক্ষ কর্মকর্তা ও কর্মচারী ইস্তফা দিয়েছেন। ফলে হুমকিতে পড়েছে মেট্রো রেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ। বাংলাদেশের মৎস্য খাতের উন্নয়নে উদ্ভাবনী ক্ষমতা বাড়াতে মৎস্য অধিদপ্তর ও বিজম্যান মিডিয়া লিমিটেডের আয়োজনে 22 ফেব্রুয়ারি থেকে প্রথমবারের মতো শুরু হচ্ছে ফিশারিজ সামিট, যার উদ্বোধন করবেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সকালে মৎস্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রউফ। টেকসই উন্নয়ন এবং উদ্যোক্তাদের ক্ষমতায়নে এই সামিট মৎস্য খাতের জন্য মাইলফলক হয়ে থাকবে বলে জানান তিনি। দেশের বাইরের খবর। বলিভিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে 31 জনের মৃত্যু হয়েছে। এদিকে ফিলিস্তিনের গাজায় ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও 9 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে উপত্যকাটিতে 48,300-তে উন্নীত হলো প্রাণহানি। এছাড়া অধিকৃত পশ্চিম তীরে 1000 অবৈধ বসতি নির্মাণের ঘোষণা দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। অন্যদিকে 80 যাত্রী নিয়ে অবতরণের সময় কানাডায় বিমান দুর্ঘটনায় 18 জন আহত হয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় সড়ক দুর্ঘটনায় 31 জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় যাত্রীবাহী একটি বাস দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইয়োক্কলা অঞ্চলে পাহাড়ি রাস্তা থেকে প্রায় 800 মিটার নিচে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে।
গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও 9 ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। এতে উপত্যকাটিতে নিহতের সংখ্যা পৌঁছেছে 48,300-তে। এদিকে লেবাননের জেনিন জেলায় টাইর হারফা গ্রামে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। সেনা প্রত্যাহারের সময় শেষের আগেই সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালায় নেতানিয়াহু সেনারা। গাজায় আঞ্চলিক শান্তির প্রতিষ্ঠা, স্থিতিশীলতা রক্ষায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নির্মূল হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কিও রুবিও। ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকে রুবিও এই কথা জানান। একই বৈঠকে ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা এবং মধ্যপ্রাচ্যে দেশটির প্রভাব ঠেকাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দৃঢ় প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে প্রায় 1000 অবৈধ বসতি নির্মাণের ঘোষণা দিয়েছে ইসরায়েল সরকার। বেথলেহেমের দক্ষিণে অবস্থিত একটি কৌশলগত এলাকা ইফরাত বসতিতে নতুন এসব অবৈধ আবাসন ইউনিট নির্মাণ করা হবে। কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে 80 যাত্রী নিয়ে অবতরণের সময় একটি বিমান উল্টে গেছে। সোমবারের এই ঘটনায় 18 যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই ঘটনায় সব যাত্রী ও ক্রুকে উদ্ধার করা হয়েছে, যদিও দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। খেলার খবর ক্রিকেট। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের কাছে 7 উইকেটে হেরেছে বাংলাদেশ। দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে টস জিতে ব্যাট করতে নেমে 38 ওভার 4 বলে সবকটি উইকেট হারিয়ে 202 রান তোলে টাইগাররা। দলের হয়ে সর্বোচ্চ 44 রান করেন মেহেদি মিরাজ। এছাড়া সৌম্য 35 ও তানজিম সাকিব করেন 30 রান। পাকিস্তানের হয়ে ওসামা মির নেন 4টি উইকেট। এছাড়া 2টি উইকেট নেন মোবাশির খান। জবাবে খেলতে নেমে 34 ওভার 5 বলে 3 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান শাহিনস। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরও একবার। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দাবিতে উত্তরবঙ্গে পদযাত্রা শুরু। ভারতের বিরুদ্ধে অসম চুক্তির মাধ্যমে একতরফা সুবিধা নেয়ার অভিযোগ। বাংলাদেশ ভারত সম্পর্ক নির্দিষ্ট সরকার কেন্দ্রিক হওয়া উচিত নয়, দ্য হিন্দুকে পররাষ্ট্র উপদেষ্টা। এপ্রিলে মোদি ইউনুস বৈঠকের সম্ভাবনা। স্বৈরাচারের দোসররা সংগঠিত হচ্ছে, ডিসিদের সতর্ক থাকার নির্দেশ সরকারের। যুব সমাজের জন্য মিলিটারি প্রশিক্ষণের প্রস্তাব। এবং সাবেক 12 মন্ত্রী সহ 16 জনকে ট্রাইব্যুনালে হাজির। গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ সবার তদন্ত 20 এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ। এই ছিল মোহনা সংবাদের পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।